তো বন্ধুরা, এখন আমরা আছি জয়রামবাটি থেকে 3 কিলোমিটার দূরে শিহরে। শিহরে হলো আমার শাশুড়ি মা মানে আমার সবি মায়ের বাড়ি। এখানে এসে পেট পুড়ে জামাই আদর খেয়ে দুপুর দুপুর আমরা বেরিয়ে পড়েছিলাম সারদা মায়ের মামার বাড়ির উদ্দেশ্যে, যেটা এই শিহরেই অবস্থিত, আর আমার বউয়ের মামার বাড়ির থেকে যেটা খুবই কাছে। হাঁটতে হাঁটতে যে জায়গাটা নিয়ে আমরা বাঁক নিলাম সেই জায়গাটিকে কলতলা বলে। কলতলার কালী মন্দিরের পাশের রাঙামাটি ধরে আমরা এগিয়ে চলছিলাম গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম একটি পুকুরের কাছে। এই পুকুরের সাথে সারদা মা ও রামকৃষ্ণদেবের অনেক গল্প জড়িত আছে। আমরা দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার জয়রামবাটিতে, যেটা হলো সারদা মায়ের মামার বাড়ির দিকে আমরা যাচ্ছি এখন। এটা সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি, কিন্তু এই মুহূর্তে আমরা যাচ্ছি সারদা মায়ের মামার বাড়ির দিকে। তো মজার ব্যাপার হলো এটা যে রামকৃষ্ণদেবের যে পত্নী সারদা দেবী, তার মামার বাড়ি যেখানে, আমার বউয়ের মামার বাড়িও সেখানে পাশাপাশি। এটা একটা মিল হয়ে গেছে, তো ওই জন্য আমি খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে দেখতে যাচ্ছি। আর এরা হলো সবাই আমার ভাইপো, আমার বড় শালি, আমার ছোট শালি আর ভাইজি। এদের সবাইকে সঙ্গে নিয়ে আমি যাচ্ছি এখন রামকৃষ্ণদেবের বউয়ের মামার বাড়ি দেখতে। আর এই একটা পুকুর, এরা সবাই বলছে, এরা সবাই লোকাল, একটা পুকুর নিয়ে কি বলছিস বল? এই পুকুরটাতে কিছু একটা হিস্ট্রি আছে। এই পুকুরটাতে রামকৃষ্ণদেব নিজে হাতে মাছ ছেড়েছিলেন, তার জন্য এই পুকুরের মাছ খুব সুস্বাদু। বাহ, এই পুকুরটার নাম কি? এই পুকুরটার নাম তোমার এল্লার পুকুর। এল্লার পুকুর, হ্যাঁ। আচ্ছা। এখান থেকে আমাদের রামকৃষ্ণদেবের মানে সারদা মায়ের মামার বাড়িটা কত দূরে? 200-300 মিটার হবে। 200-300 মিটারের মধ্যে? 200-300 মিটারের মধ্যে। তাহলে চলো আমরা যাই, দেখে আসি। হ্যাঁ চলো। আমরা এখন খুব কাছাকাছি চলে এসেছি। এই বাঁকটা ঘুরলেই পৌঁছে যাব সারদা মায়ের মামার বাড়ি। আমরা এখন পৌঁছে গেছি সারদা মায়ের মামার বাড়ি, যেটাকে এখন সারদা মঠ বা মাতাজির মন্দির বলা হয়। আমরা এখন চলে এসেছি সারদা মায়ের মামার বাড়ি, যেটাকে বলি আমরা শিওরে। সেখানে আমরা ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, ওই জন্য ভেতরে হয়তো আমরা ফটো তুলতে বা করতে কিছু পারবো না। তো এই মামার বাড়ির ভেতরে একটা বেল গাছ, তাই তো? একটা বেল গাছ আছে, তার নিয়ে একটা হিস্ট্রি আছে। সেই হিস্ট্রিটা আমাদেরকে বলে শোনাবে আমার বড় শালী। তো এই বেল গাছ নিয়ে কি হিস্ট্রি ছিল? হ্যাঁ, বেলগাছ নিয়ে হিস্ট্রি হলো, এখানে হচ্ছে সারদা দেবীর মা অর্থাৎ শ্যামা সুন্দরী দেবী একদিন তার বাপের বাড়ি এসেছিলেন। তো বাপের বাড়ি থেকে বাড়ি ফেরার মানে শ্বশুর বাড়ি ফেরার পথে তো ওনার মানে হঠাৎ করে শৌচে যাওয়ার ইচ্ছে হয়েছিল। তো শৌচে যাওয়ার সময় উনি এখানে একটা বেলগাছ আছে, তো বেলগাছের নিচে উনি একটু বিশ্রাম নিয়েছিলেন। তো বিশ্রাম নেওয়ার পর হঠাৎ করে উনি দেখেন যে গাছ থেকে একটা লাল চেলি পড়া ছোট্ট একটা বাচ্চা মেয়ে হঠাৎ করে নেমে এসে তার গলা জড়িয়ে ধরে বললেন, আমি তোমার ঘরে এলাম মা। তো তারপরেই তিনি অন্তঃসত্ত্বা হন, তারপর সারদা দেবী জন্ম হয়। এটা কি সারদা দেবীর উক্তি? হ্যাঁ হ্যাঁ, এইরকম কিছু দেখতে পাবো আমরা ভেতরে গেলে? হ্যাঁ দেখতে পাওয়া যাবে, সেই বেলগাছও এখনো আছে। তো ওখানে একটা মন্দিরও হয়েছে, দেখতে পাবে ভেতরে গিয়ে। চলুন দেখি আমরা। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাও আমরা ফটো কি তুলবো না, এত দূর এসছি, তাই লুকিয়ে চুরিয়ে যতটুকুনি পেরেছি তুলে রেখেছি। এই হলো সেই বেল গাছ, যে গল্প একটু আগে আপনারা শুনলেন। এই বেলগাছটা ছিল এই এনলার পুকুরের ঠিক পাশেই। এরপর শান্তিনাথ তলা থেকে বাসে করে আমরা চললাম জয়রামবাটির উদ্দেশ্যে। বাসের ভাড়া নিয়েছিল জনপ্রতি 10 টাকা। এছাড়াও টোটো করেও যাওয়া যায়। এছাড়াও টোটো করে তো ঘোরাই যায়, কারণ যারা জয়রামবাটি পুরো ঘুরবেন, যারা গাড়ি নিয়ে এসছেন। এছাড়াও তো সবাই টোটো করেই ঘোরে। তো টোটোওয়ালার সাথে দরদাম আপনাদেরকেই করে নিতে হবে। বাসে করে আমাদের সময় লেগেছিল 10 মিনিট মতন।
একটু পরে মায়ের ঘাট পেরিয়ে বাস এসে দাঁড়ালো জয়রামবাটি স্টপেজে। এই জয়রামবাটিতে মায়ের ঘাটের কাছে খুব বিখ্যাত একটি মিষ্টির দোকান আছে, যার নাম জলযোগ। যারা আসবেন তারা অবশ্যই সেই দোকানের মিষ্টি খাবেন। বাস থেকে নেমে অনেক হোটেল দেখতে পেলাম। আমাদের ডেসক্রিপশন বক্সে সেই হোটেলের নাম, ফোন নাম্বার সব দেওয়া থাকবে। মন্দিরে ঢোকার পথে দুপাশে টুকটাক কেনাকাটি করার জন্য অনেক দোকান দেখতে পেলাম। আমরা এসে পৌঁছালাম মাতৃ মন্দিরে। যারা গাড়িতে আসবেন তাদের পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে একটু পেছন দিকটাতে। সেটা ভিডিও শেষের দিকে আছে, কারণ সেটা একটু উল্টো দিকের পথে পড়ে। আজকে আমরা সেই দিক দিয়ে প্রবেশ করিনি। এই মাতৃমন্দিরে দর্শনের সময়সূচি হলো এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসে সকাল 5:30 থেকে সকাল 11:30 অবধি এবং বিকেল 4টে থেকে রাত 8:30 অবধি। অক্টোবর থেকে মার্চ মাসের জন্য সকাল 6টা থেকে সকাল 11:30 অবধি এবং দুপুর 3:30 থেকে রাত্রি 8টা অবধি। মাতৃমন্দিরে মায়ের মন্দির ছাড়া আছে পুণ্যিপুকুর। মাতৃমন্দিরের উল্টো দিকেই পুণ্যিপুকুরটি, এটি মা ব্যবহার করতেন, এই জন্য এটি খুব পবিত্র মানা হয়। আর আছে সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির, যেটি ছিল মায়ের গৃহদেবতা। এখানে শীতলা ও শালগ্রাম শিলাও পুজো করা হতো। স্বামী শরদানন্দ 19 এপ্রিল 1933 সালে অক্ষয় তৃতীয়ার দিনে পবিত্র মাকে এই মন্দির উৎসর্গ করেছিলেন। এই মন্দিরটি মায়ের ঠিক জন্মস্থানের ওপর নির্মিত হয়েছিল। মায়ের পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের এখানে আসল বাড়ি ছিল। এই স্থানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাথে মায়ের বিবাহের ব্যবস্থা হয়েছিল। জীবনের প্রথম 7 বছর মা এখানেই বসবাস করতেন। এখানে প্রথমে সারদা দেবীর একটি তৈলচিত্র পূজা হতো, যেটি দেবীর শিষ্য ললিতমোহন চট্টোপাধ্যায় লন্ডন থেকে আঁকিয়ে এনেছিলেন। পরে দেবীর জন্মশতবর্ষ অনুষ্ঠানে 1954 সালে ছবির পরিবর্তে শ্বেতপাথরের মূর্তি স্থাপিত হয়। এই যে ছবিটির কথা বলা হলো, সেই ছবিটি বর্তমানে বেলুড় মঠের রামকৃষ্ণ সংগ্রহালয়ে আছে। বর্তমানে পূজিত শ্বেতপাথরের মূর্তিটির তলায় মা সারদা দেবীর দেহাবশেষ রক্ষিত আছে। মন্দিরের সামনের প্রার্থনা কক্ষটিও সারদা দেবীর জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত হয়েছিল। মাতৃমন্দিরের চূড়ায় বাংলায় মা শব্দটি লেখা একটি পতাকা সবসময় ওড়ে। মাতৃমন্দিরে পবিত্র মাকে যথাযথ ভোগ ও আচার অনুষ্ঠান দিয়ে প্রতিদিনই উপাসনা করা হয়। এটি হলো মায়ের পুরাতন বাড়ি। এখানে মা 1863 থেকে 1915 সাল পর্যন্ত 52 বছর বাস করেছেন। এখানেই মায়ের থেকে বহু আকাঙ্ক্ষী ব্রহ্মচর্য, দীক্ষা ও সন্ন্যাস লাভ করেছিলেন। এখানে মা জগদ্ধাত্রী পুজোও করতেন। মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে একটা ছোট দরজা দিয়ে মায়ের নতুন বাড়ি প্রবেশ করা যায়। 1915-16 সালে ক্রমবর্ধমান সংখ্যক ভক্ত ও পবিত্র মাকে আরও ভালো থাকার ব্যবস্থার জন্য এটি নির্মিত হয়েছিল। এই নতুন বাড়িতে 1915 সালের মে মাস থেকে 1920 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মা বসবাস করেছিলেন। বাঁ দিকে প্রথম ঘরটিতে মা থাকতেন। পাশের ঘরটিতে থাকতেন মায়ের ভ্রাতুষ্পুত্রী নলিনী দেবী। নলিনী দেবীর ঘরের উল্টো দিকের ঘরে মা সারদা দেবীর জীবদ্দশায় জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হতো। মাতৃমন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলেছি সিংহবাহিনী মন্দিরের দিকে। সারদা দেবী বহুবার এই মন্দিরে পুজো দিয়েছিলেন। মাতৃমন্দিরের বাঁ দিকের একটি সরু গলি দিয়ে এই সিংহবাহিনী মন্দির যাওয়া যায়। সময় লাগে হাঁটা পথে 5 থেকে 7 মিনিট। ভিডিওর শেষে নরনারায়ণ মন্দির দেখিয়েছি, তো সেই নরনারায়ণ মন্দির থেকে আসার সময় ডান দিকে একটি গলি আছে, সেই গলিটি দিয়েও মাতৃমন্দির ও সিংহবাহিনী মন্দির যাওয়া যায়। তো মাতৃমন্দির দর্শনের সাথে সাথে আপনাদেরকে এই সিংহবাহিনী মন্দিরেও অবশ্যই আসতে হবে। স্থানীয় লোকেদের বিশ্বাস এই মন্দিরের মাটি খুব পবিত্র। এই মাটি ঔষধ হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। সিংহবাহিনী হলো মা দুর্গার একটি রূপ। এই মন্দিরে দেবীর কোনো পূর্ণাঙ্গ মূর্তি নেই। এখানে মা চণ্ডী, মা সিংহবাহিনী,
মা মহামায়া ও মা মনসার ধাতব মুখ পূজা হয়ে থাকে। সিংহবাহিনী দর্শনের পর আমরা আজকের রাতের মতো আবার আমার মামা বাড়ি ফিরে গেলাম। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পরম প্রিয় ভাগনা হৃদয় মুখুজ্জের বাড়ির উদ্দেশ্যে। শীতের সকালে গ্রামের এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যেতে আমাদের দিব্যি লাগছিল। ভাগ্নে হৃদয় মুখুজ্জের বাড়িতে এখনো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের হাতের লেখা পাণ্ডুলিপি স্বমহিমায় সংরক্ষিত আছে, যদিও সেই লেখার ছবি বা ভিডিও কোনোটাই করার নিয়ম নেই। ঠাকুরের লেখা নিজের চোখে দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে ঠাকুরের ভাগনা হৃদয় মুখুজ্জের বাড়িতে। হৃদয় মুখুজ্জের নাতি হলেন আমার মায়ের এক বান্ধবীর বাবা, তো ওনাদের বাড়িতে আমরা একটু বেশি আদর যত্ন পেয়েছি। হৃদয় মুখার্জির বাড়ির ঢোকার মুখেই পড়ে একটি দুর্গা মন্দির, আর তার ঠিক পেছন দিকেই আছে নারায়ণের মন্দির, আর ওনাদের বাড়ি আছে তার পিছন দিকে। এই যে মন্দির দেখছেন, দুর্গা মন্দির এবং নারায়ণের মন্দির, সেই মন্দিরের অনেক ইতিহাস আছে। সেই ইতিহাস আমরা আজকে শুনে নেব হৃদয় মুখার্জির নাতি বিশ্বনাথ মুখার্জির মুখ থেকে। বিশ্বনাথ মুখার্জির বয়স প্রায় 90-এর ওপরে, কিন্তু এখনো তার মুখ থেকে গল্পগুলো শুনলে একদম গায়ে কাঁটা দিয়ে উঠবে। এত সুন্দর গুছিয়ে গল্পের ছলে বলছিলেন ইতিহাসগুলো, আমরা পুরো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এখন আমরা প্রবেশ করছি ওনাদের বাড়িতে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমরা আজকে চলে এসেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভাগনা হৃদয় মুখার্জি, ওনার নাতির বাড়ি, হৃদয় মুখার্জির বাড়ি। এখন ওনার নাতি আছেন এখানে, তো আমরা ওনার সাথে কথা বলে নেব। আর এখানে দুটো মন্দির আছে, তো মন্দিরের বিভিন্ন অজানা তথ্য আছে, তো ওনার থেকে, ওনার মুখে আমরা সেই অজানা তথ্যগুলো জেনে নেব। তো চলো আমাদের সঙ্গে থাকো। বলুন। ঠাকুরের যে দিদি ছিলেন হেমাঙ্গিনী দেবী, তিনি হলেন ঠাকুরের পিসি মায়ের মেয়ে, রামশিলার মেয়ে হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবীর ছেলে হৃদয়রাম মুখোপাধ্যায়, হৃদয়রাম মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায়, আর দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি, আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। তো ঠাকুর যেহেতু হৃদয়ের মামা, সেই জন্য হৃদয় হচ্ছেন আমার নিজের দাদু, আর ঠাকুরের মামা হচ্ছেন, এই হৃদয়ের মামা হচ্ছেন ঠাকুর, সেই জন্য উনিও কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমার দাদু। আর এইখানে এই যে দুর্গা মন্দির বা নারায়ণের মন্দির, সবই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রতিষ্ঠিত। ঠাকুরের যখন 13 বছর বয়স, তখন হেমাঙ্গিনী দেবীর অনুমতি নিয়ে ওই দুর্গা মন্দির ঠাকুর নিজে প্রতিষ্ঠা করেছেন। ওরে নিজে হাতে দুর্গা প্রতিমা তৈরি করে ওখানে 13-14 পুজো করলেন। ওরে 15 বছর বয়সে ঠাকুরের যে বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়, ওনাকে দক্ষিণেশ্বরে নিয়ে চলে যান। তো 15 বছর বয়সে পুজোর পরে 16 বছর বয়সে উনি দক্ষিণেশ্বরে চলে গেলেন। সেই বছরের পুজোতে ঠাকুর কিন্তু আসতে পারেননি। আমার দাদু কিন্তু এখানে প্রতিমা করার কাজ আরম্ভ করে দিয়ে মামাকে আনতে চলে গেলেন দক্ষিণেশ্বরে। কিন্তু ওখানে যাওয়ার পরে ঠাকুর হৃদয়কে বলছেন যে, দেখ, আমি তো এখানে মায়ের সেবা পুজোর কাজে নিযুক্ত হয়েছি, তো আমি তো এবছর আর যেতে পারবো না। তার কারণ হচ্ছে জানবাজারে মথুর বাবু দুর্গা প্রতিমা গড়ে বসেছে, সে পুজোর দায়িত্ব আমি গ্রহণ করেছি। এবছরের পুজো তুই ফিরে গিয়ে পুজো করিস। আমি মায়ের দর্শন পাইনি ঠিকই, কিন্তু তার যখন সেবা পুজো করব, তখন মায়ের কাছে আমি তোর জন্য প্রার্থনা রাখবো, যাতে আমি সূক্ষ্ম শরীর ধারণ করে তোর মন্দিরে পৌঁছতে পারি। তো সেটা 3 দিন যে পুজো চলবে, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3 দিন পুজোর মধ্যে কবে, কখন, কোন সময় মায়ের আশীর্বাদ লাভ করতে পারবো, এই কথা তোকে দিতে পারলাম না। কথা শুধু দিলাম, নিশ্চিত আসবো। তুই শুধু মন্দিরে আমায় দেখতে পাবি,
আর কিন্তু কেউ পাবে না। এই প্রতিশ্রুতি দেওয়ায় দাদু ফিরে এসে এখানে পুজো করলেন। ঠাকুর করলেন যানবাজারে। সপ্তমী অষ্টমী পুজো শেষ হয়ে গেছে, পুনরায় সন্ধি পুজোয় বসেছেন। সন্ধির ওখানে আরতি তুলে দাঁড়িয়েই ঠাকুর এইভাবে ভাবাবিষ্ট হয়ে আছেন, আর দাদু আরতি তুলে দেখছেন এই মন্দিরে মামা প্রতিমা স্পর্শ করে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় যখন দাদুকে স্পর্শ করলেন, প্রতিমাতে দেবী এক এক করে রূপ ধারণ করতে লাগলেন। কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বকলা, মাতঙ্গিনী, কমলা। ওই দুর্গা মন্দির সেই স্থান। চতুর্থ বছরে দক্ষিণেশ্বরে পুজো করছেন। মায়ের আশীর্বাদ শুনতে পাচ্ছেন যে হৃদয়ের ওই দুর্গা মন্দিরে আমি 3 বছর প্রতিমা পুজো করে গ্রহণ করেছি। চতুর্থ বছর থেকে মন্দিরে আর প্রতিমা পুজো করবি না, আমার মূর্তি বিসর্জন হয়ে গেছে। আমার ফটো নিয়ে যে প্রতিষ্ঠা করে দিস, এবং ওই ফটোতেই ঘট স্থাপন করে সপ্তমী অষ্টমী নবমী পুজো করি, আমি যথারীতি গ্রহণ করব। কিন্তু মন্দিরে কোনোদিন বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রবেশ, এই 3টি পুজো কখনোই করবি না। তো দুর্গা মন্দিরে যে ফটোটি স্থাপন হয়ে আছে, ওইটি দাদু ঠাকুরের আমলের মায়ের নির্দেশ মতো ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছেন। আমরা এখনো পর্যন্ত ঠিক এইভাবেই প্রতি বছর দুর্গোৎসব করে আসছি, আর নিত্য সেবা পুজো হয়। আর এই যে নারায়ণের মন্দির, ঠাকুর যখন সাধনায় সিদ্ধি লাভ করে ভবতারিণী মায়ের দর্শন পেয়েছিলেন, তখন ঠাকুরের বয়স 34 বছর। মায়ের সঙ্গে কথা বলতেন, ভোগ নিবেদনের সময় মাকে খাইয়ে নিজে খাচ্ছেন, আবার নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন। ঠাকুরের এরকম পরিবেশ। ভবতারিণী মা ঠাকুরকে আদেশ করলেন যে আগামীকালই হৃদয়কে, মথুরের স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশী যাত্রা করি। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেন মা তোমার এই আদেশ? মা বললেন, কাশীতে আমার এক পরম ভক্ত রয়েছে, নাম তৈলঙ্গ স্বামী। ইচ্ছা মৃত্যুবরণ করব বলে অনশন করে মৌন অবলম্বন করে আসনে বসে আছে। শরীর কিন্তু তার আর থাকবে না, সেই জন্য আগামীকালই কাশী যা। ভবতারিণী মায়ের কথা মতো ঠাকুর হৃদয় মথুরের স্ত্রী সাধনায় সিদ্ধি লাভের পর 34 বছর বয়সে কাশী গিয়েছিলেন। কাশীতে তৈলঙ্গ স্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে দাদুর দিকে আঙুল বাড়ি দেখিয়েছিলেন, এর বাড়িতে প্রতিষ্ঠা করি, সেই নারায়ণ শিলা এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে। ভবতারিণী মা নিজের নামকরণ করেছেন শ্রীধর নারায়ণ, ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখানেও নিত্য সেবা পূজা হয়, ওই দুর্গা মন্দিরেও নিত্য সেবা পূজা হয়। আর দুর্গোৎসবের সময় ওই ফটোতেই ঘট স্থাপন করে সপ্তমী অষ্টমী নবমী পূজা হয়। কিন্তু বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রবেশ, এই 3টি পুজো হয় না। এই নারায়ণ প্রতিষ্ঠার পরে মা আবার ঠাকুরকে আদেশ করলেন, যে মন্দিরে নারায়ণ প্রতিষ্ঠা করেছিস সেই মন্দিরে আমায় দশমহাবিদ্যা দেবী রূপে স্থাপন করিস। ঠাকুর জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে প্রতিষ্ঠিত হবে? মা বললেন, 10টা রূপের মূর্তি স্থাপন করলে সে পুজোর ব্যয়ভার চিরকাল হৃদয়ের বংশের লোক পালন করতে পারবে না। তাহলে কিভাবে তুমি প্রতিষ্ঠিত হবে? না, 10 রূপেই করতে হবে, কিন্তু আমার রূপ কলা পাতাতে লিখতে হবে। তো ঠাকুর বললেন, যে ছেলে তোমার 4 কলা বাঁধা বিদ্যে, পুঁথিগত বিদ্যে আজ পর্যন্ত শিখল না, তাকে দিয়ে তুমি এই কাজ করাবে কি করে? মা বললেন, কলা পাতাগুলি আমার মন্দিরে তৈরি কর, উপযুক্ত সময়ে আমি ওই নারায়ণের মন্দিরে তোকে পাঠাবো। নারায়ণের মন্দিরে বসে আমায় আবাহন করিস, আমি যে তোর শরীরে ধারণ করছি তুই নিজেই বুঝতে পারবি। তারপরে যে লেখার ক্ষমতা পাবি সব আমারই আশীর্বাদে ঘটবে, এবং সেই লেখাগুলি 10 দিন ধরে 10 রূপের তোকে যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞও আমি তোর শরীরে ধারণ করে গ্রহণ করব, এবং ওই নারায়ণের মন্দিরে আমায় রেখে 10 রূপের নিত্য সেবা পুজো করবে। ওই নারায়ণের মন্দিরে যে নারায়ণ আছেন,
মায়ের আশীর্বাদে ওই নারায়ণ আর ঠাকুরের যে হাতের লেখা রয়েছে সেইটি ওই মন্দিরে সেবা পূজা হয় মায়ের কথা মতো। এইভাবেই আমাদের দুটি মন্দিরের নিত্য সেবা কাজ এবং দুর্গোৎসবের সময় ওই ঘটতেই ঘট স্থাপন করে দুর্গোৎসব হয়ে আসছে। ভালো থাকবেন সব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম অজানা তথ্য দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ এরকম গল্পের ছলে এত সুন্দর করে বলার জন্য। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সব। তো শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভাগনা হৃদয় মুখার্জির নাতি বিশ্বনাথ মুখার্জির থেকে আমরা আজকে অনেক অজানা তথ্য জানলাম। কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুর এই ট্যুরে এলে আপনারা অবশ্যই এই শিহর গ্রামে হৃদয় মুখার্জির বাড়িতে অবশ্যই আসবেন। এই হৃদয় মুখার্জির বাড়িটি শিহর গ্রামের দক্ষিণ পাড়ায় অবস্থিত। রামকৃষ্ণদেবের নিজের হাতের লেখা দেখা কতজনেরই বা ভাগ্যে থাকে, তো আপনারাও এই সুযোগ হাতছাড়া করবেন না। ওনাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা চললাম শিহরের শান্তিনাথ তলার দিকে। এই হলো শিহরের শান্তিনাথ তলা। জয়রামবাটি থেকে এই শান্তিনাথ তলার ডিস্টেন্স 3 কিলোমিটার মতো। লোকাল বাসগুলির জন্য এটি একটি বাস স্টপেজও বটে। আর এই হলো সেই শান্তিনাথের মন্দির। চৈত্র মাসে চড়ক পুজোর সময় এখানে গাজনের উৎসবও হয়, আর এখানে মেলাও বসে। নীল ষষ্ঠীর দিন হয় রাত গাজন, আর পয়লা বৈশাখের আগের দিন হয় দিন গাজন। এই গাজনটিও এখানে দেখার মতন। প্রচুর মানুষের ভিড় হয় সেই সময়। জয়রামবাটি এলে আপনারা অবশ্যই শান্তিনাথ মন্দিরও দর্শন করতে আসবেন। নমস্কার বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি শিহরে শান্তিনাথ মন্দিরে। এই যে দেখো, এই শান্তিনাথ মন্দিরটা আমার মামা বাড়ি থেকে একদমই কাছে, 2 মিনিটের ডিস্টেন্সে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই ওই বাড়ির দিকগুলো, ওইদিকে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওই দিকটাতে, এই যে এই রাস্তাটা ধরে যেখানটা দিয়ে বাইকটা যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে। জাস্ট 2 মিনিটও লাগবে না, এখানেই আমার মামা বাড়ি। তো তোমরা এখানে আসলে হোটেলে থাকতে পারো, লজ আছে জয়রামবাটিতে। তো সেখানকার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু আমি এখানে মামা বাড়িতেই আছি। আর এই মন্দিরের যে ইতিহাস সেটা আমার বোন তোমাদেরকে বলবে। বল। হ্যাঁ, তো এই মন্দিরের একটা বিশেষ রকমের ইতিহাস আছে। এখানে নাকি যখন সারদা দেবী আর রামকৃষ্ণ দেবের যে বিবাহের আগে এখানে প্রথম দেখা হয়েছিল। তো এখানে তো শিওরের যে গাজন, এটা আপনারা সবাই জানেন বিখ্যাত। তো এক সময় এখানে গাজনে যাত্রাপালাতে সারদা দেবী আর রামকৃষ্ণ দেব দুজনে এসেছিলেন। সারদা দেবীর তখন বয়স হবে 4 থেকে 5 বছর। তো তখন বাচ্চা, খুবই বাচ্চা। তো তাদের পাড়ার মা কাকিমা ওদের সাথে এসেছিলেন। আর শ্রীরামকৃষ্ণদেবও সেই দিনেই এখানে এসেছিলেন তো যাত্রাপালা শুনতে। হঠাৎ করে তখন সারদা দেবীর যে পাড়াতো কাকিমা, ওনারা তখন বাচ্চা, তাকে জিজ্ঞাসা করছে, এখানে এত ছেলে আছে, এর মধ্যে তুই কাকে বিয়ে করতে চাস? তখন ছোট্ট সারদা আঙুল নেড়ে শ্রীরামকৃষ্ণদেবের দিকেই তাকিয়েছিল। তো তারপর শ্রীরামকৃষ্ণদেবের বাড়িতে যখন বিয়ের কথাবার্তা চলে, তখন শ্রীরামকৃষ্ণদেব নিজে থেকেই তার বাড়িতে জানায় যে জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে পাত্রী কুটো বাঁধা হয়ে আছে। তো পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেবের বাড়ির লোক খোঁজ খবর নিলে ওখানে সারদা দেবীর খোঁজ পান, আর ওখানে সারদা দেবীর সাথে তো শ্রীরামকৃষ্ণদেব বিয়ে হয়, এটা তো সবাই জানে। এই হলো ইতিহাস। তো জানলে তো, মায়ের সাথে বাবার এখানেই দেখা হয়েছিল। এই যে এখানে গাজন দেখতে এসছে, এই মন্দির চত্বরটা খুব সুন্দর। পুরো মন্দির চত্বরটা দেখে নাও। তো চলো দেখতে থাকো।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি নরনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। আমরা মামা বাড়িতে আছি বলে এখান থেকে টোটো নিয়ে বা পায়ে হেঁটে এখানকার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখছি। আপনারা যখন কামারপুকুর থেকে জয়রামবাটির দিকে আসবেন তখন প্রথমেই এই নরনারায়ণ মন্দির পড়বে, আপনারা চাইলে তখনই দর্শন করে নিতে পারেন। এই মন্দিরটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন দ্বারা পরিচালিত। এই মন্দিরে প্রতিদিন একটি 5 বছরের নিচের বাচ্চা ছেলেকে নারায়ণ হিসেবে পুজো করা হয়। বালক শিশুকে পুজো করাতে গেলে এখানের কার্যালয় থেকে ফর্ম নিয়ে সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়। মন্দিরের সময়সূচি হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের জন্য ভোর 5:30 থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। আর এই সময়ে বালক নারায়ণ পুজোর সময় হলো সকাল 10টায়। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত মন্দিরের সময়সূচি হলো সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি এবং দুপুর 3:30 থেকে রাত্রি 8টা অবধি এবং বালক নারায়ণ পুজোর সময় হলো সকাল 10:30টায়। এখন আমরা এখান থেকে বেরিয়ে চললাম জয়রামবাটি মায়ের ঘাট দেখার উদ্দেশ্যে। মাতৃমন্দির দেখার সময় আপনাদেরকে আরেকটা যেই রাস্তার কথা বলেছিলাম, এটা হলো সেই রাস্তা। নরনারায়ণ মন্দির দিক থেকে আসতে গেলে এই রাস্তা দিয়ে গেলেও মাতৃমন্দির ও সিংহবাহিনী মন্দির পড়ে। আর এইখানেই হলো মাতৃমন্দিরের পার্কিং। সারদা মা আমোদর নদীতে স্নান করতে যেতেন, সাথে থাকতেন গোলাপ মা, যোগিন মা ও অন্যান্য মহিলা ভক্তরা। সারদা মা আমোদরকে গঙ্গা বলেও সম্বোধন করেছিলেন। তিনি এর তীরেই চণ্ডীপাঠ, গীতাপাঠ ও ধ্যান করতেন। শ্রী শ্রী মা স্নান করতেন এমন এক জায়গায় স্নানঘাট নির্মিত হয়েছিল, যেটাকে মায়ের ঘাট বলা হয়ে থাকে। এই মায়ের ঘাট হলো জয়রামবাটির বাস স্টপেজও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেল শিল্লভিজ ট্রাভেল ব্লগসকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে বিষ্ণুপুর পর্বে। ততক্ষণের জন্য টাটা।